আচ্ছা, হ্যালো গাইজ, আজকে যে কবিতাটি আমি পড়াবো কবিতাটির নাম হচ্ছে ড্যাডি। এবং এই ড্যাডি কবিতাটি যিনি লিখেছিলেন আমেরিকার একজন বিখ্যাত কবি, তার নাম সিলভিয়া প্লাথ, ফিমেল পোয়েট। উই নো দ্যাট সিলভিয়া প্লাথ, উই ক্যান বি ইনফর্মড উইথ হার, অফকোর্স, ওয়াই নট। কিন্তু সিলভিয়া প্লাথ সম্পর্কে যদিও আমরা অনেক কিছুই জানি বা কিছু জানি, যতটুকুই জানি না কেন, সিলভিয়া প্লাথ হচ্ছেন শুধুমাত্র একজন ফেমিনিস্টিক পোয়েম বলাটা ভুল হবে। তার কবিতার মধ্যে এমন কিছু আছে যা কিন্তু একটা ইউনিভার্সাল অ্যাপিলকেও গুরুত্ব দেয় বা ইম্পর্টেন্স দেয়। এখন এই সিলভিয়া প্লাথ 1932 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আমেরিকাতে। এবং সিলভিয়া প্লাথের যে তিনি মোটামুটি বস্টন ইউনিভার্সিটি বলে একটি ইউনিভার্সিটি ছিল পরবর্তীকালে, যেখানে উনি প্রফেসর হন ওই বস্টন ইউনিভার্সিটিতে। উনি আবার রবার্ট লাওয়েল বলে একজন বিখ্যাত কবি আছেন, তার কবিতার ক্লাস পর্যন্ত সেখানে তিনি পড়াশোনাও করেছিলেন এবং সেখানে কবিতার ক্লাস করতেন। মানে রবার্ট লাওয়েল শিক্ষক ছিলেন এবং সেখানে তিনি কবিতা কী করে লিখতে হয় বা কী করে আলোচনা মানে কী করে তার ক্রাফটটা, কবিতা তো আর কাউকে শেখানো যায় না, কিন্তু তার ক্রাফটটা অ্যাটলিস্ট শেখা যায়, তো সেইটা উনি শিখতেন, কবিতার ক্লাসগুলো অন্তত পেতেন রবার্ট লাওয়েলের দ্বারা। এবং সেইখানে কিন্তু তার বিখ্যাত আরেকজন কবি অ্যান সেক্সনের সঙ্গে দেখা হয়। টেডিউ বলে আরেকজন বিখ্যাত কবি আছে, যার সঙ্গে 1956-এ তার বিয়ে হয় এবং তার সঙ্গে 1959-এ উনি ইংল্যান্ডে চলে আসেন এবং ইংল্যান্ডেই তার প্রথম কবিতা ছাপা হয়। কবিতাটির নাম ছিল কলোসাস, তার কবিতার বই কলোসাস। তার একটা বিখ্যাত নভেল আছে, নভেলটির নাম হচ্ছে দ্য বেলাজার, যেটা মোটামুটি 1863 সালে পাবলিশড হয়। 1865 সালে তিনি কিন্তু সুইসাইড করেন, মারা যান। এমন একজন কবি যিনি সুইসাইড কেন করেন, এইটা নিয়ে তো অনেক রহস্য রয়েছে। সিলভিয়া প্লাথ অনেকবারই সুইসাইড করার অ্যাটেম্প করতেন এবং শেষ পর্যন্ত তিনি শোনা যায় এটা কিচেন রুমে কিন্তু নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এবং সেখানে তিনি মারা যান। সিলভিয়া প্লাথ সম্পর্কে আমরা যতটা জানি, যতটা বুঝি, ঠিক আছে, সেই জায়গা থেকে বলবো হচ্ছে তিনি এমন একজন কবি ছিলেন যার কবিতার মধ্যে দিয়ে সাবকনসিয়াস মাইন্ডের চোরা স্রোত বা আরও ভালো বলা যেতে পারে একটা সিক্রেট লুনাসি ভীষণভাবেই পাওয়া যায়। এখন এই কবিতা আমরা পড়বো, আজকে যে কবিতাটা পড়বো কবিতাটার নাম ড্যাডি। ওনার বিখ্যাত দুটো কবিতা আছে, ড্যাডি, লেডি ল্যাজারাস, যেটা তোদের সিলেবাসে অ্যাড করা হয়েছে। তো আমি মোটামুটি এখানে ড্যাডি কবিতাটি আজকে স্টার্ট করবো। ড্যাডি, তো ড্যাডি পোয়েমটা কি একটু বলা শুরু করে দিই আমি। ড্যাডিটা কি না কি বলতে চাইছি সেটা কবিতা পড়াতে আমি বলবো, আলোচনা করবো। You do not do any more black shoe in which I have lived like a fool for 30 years, poor and the white and barely daring to breathe a chew. কি বলছে দেখো, you do not do any more black shoe. কবি বলছেন আমি তোমার আর ওই কালো জুতের মধ্যে থাকতে চাই না। কবি কেন বলছেন? তার বাবা এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো, যখন তার 8 বছর বয়স ছিল তখন কিন্তু তার বাবা মারা যান। এবং যার কথা বললাম, ডিসকাস করছিলাম, বাবার নাম ছিল অটো এমিল প্লাথ। তো বাবাকে ঠিক মতন সেই অর্থে দেখতেই পারেনি, ঠিক আছে। তো বাবার মৃত্যু তার কাছে একটা বড়সড় আঘাত ছিল সেই সময়, উনি মেনে নিতে পারেনি। এটা একটা তার কাছে বলা যেতে পারে ভীষণভাবেই কি বলবো, এটাকে কাইন্ড অফ আঘাত তো বটেই, এটা একটা তার কাছে তার মনকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। শৈশবেই তার কাছে এটা একটা সারপ্রাইজিং এবং হার্ট ব্রোকেন একটা হওয়ার অভিজ্ঞতা। এবং সেই জায়গা থেকে কবি কিন্তু তার বাবার প্রতি কোথাও না কোথাও চিরকালই এক ধরনের ভালোবাসা অনুভব করতেন। এবং এখান থেকে ইলেকট্রা কমপ্লেক্স বলে, যে ফ্রয়েডের বিখ্যাত থিওরি ইলেকট্রা কমপ্লেক্স, এই কবিতাতে পাওয়া যায়। অনেকেই বলেন যে এই কবিতাটির মধ্যে ইলেকট্রা কমপ্লেক্স রয়েছে। কীভাবে রয়েছে সেটা আমরা আলোচনা করব। শুধুমাত্র ইলেকট্রা কমপ্লেক্স বা ফেমিনিস্টিক থিওরি দিয়ে এই কবিতাটি মাপা যাবে না। তবে হ্যাঁ, তার মধ্যে এই অনুভবের মধ্যে কিন্তু তার এই কবিতার মধ্যে তিনি যে অনুভবটা দেখিয়েছেন সেখানে অবশ্যই ইলেকট্রা কমপ্লেক্সের উপস্থিতি ভীষণভাবে লক্ষ্য করা যায়। কবি কি বলছেন? ইউ ডু নট ডু, না আমি তোমার ওই কালো জুতোর মধ্যে থাকতে চাই না। কালো জুতোর সিগনিফিকেন্স দারুণ। কালো জুতোটা আসলে তার বাবা তো মারা গেছেন অনেক দিন আগেই। উনি বলছেন কি,
ইন হুইচ আই হ্যাভ লিভড লাইক আ ফুড ফর 30 ইয়ার্স। 30 বছর ধরে এই কালো জুতোর মধ্যে রয়েছে। 30 বছর ধরে, কবির বয়স হয়ে গেছে 30, ক্রস করে গেছে 30। তো বলছেন যে 30 বছর ধরে আমি ওই কালো জুতোর মধ্যে রয়েছি। তো 30 বছর ধরে যখন কালো জুতোর মধ্যে রয়েছেন, এটা তো ইন্টারেস্টিং একটা ব্যাপার না, যে তিনি যখন বয়সটা কবিতাটা লিখছেন 30 বছর বয়স। তো কালো জুতো কার? বাবার কালো জুতো। তার কালো জুতো বলতে কি বোঝাচ্ছে? শুধু কি বাবার কালো জুতো? অনেকেই কালো জুতোকে বলছে হিটলারের জুতো, বা নাৎজি মুভমেন্ট যে ছিল, নাৎজি মুভমেন্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার এবং তার দলবল শুরু করেছিল। অনেকেই বলেন যে ব্ল্যাক শু সিগনিফাইং নাৎজি মুভমেন্ট, ব্ল্যাক শু সিগনিফাইং প্যাট্রিয়ার্কাল সোসাইটি, ব্ল্যাক শু সিগনিফাইং হায়ারার্কিয়াল সোসাইটি, ব্ল্যাক শু signifying the dominating and hierarchical society, of course, যেটা বলছিলাম। তো এখন এমন একটা সোসাইটি অ্যান্ড স্টেটহুড, অফকোর্স রাষ্ট্রও বলা যায়। তাহলে এই ডমিনেটিং অ্যান্ড হায়ারার্কিয়াল সোসাইটি যেটা ছিল, সেটা অফকোর্স হিটলারের ছিল। তো ব্ল্যাক শুটা কি? এখানে আমরা ব্ল্যাক শু কবি আসলে বলতে চাই যে শুধুমাত্র এখন এই মুহূর্তে আমরা বাবার কথাই ধরছি, অবশ্যই এটা হিটলারকেও বোঝায়, সেটা পরে আলোচনা করতে করতে বলবো আমরা, কবিতাটি পরের দিকে বোঝা যাবে। তো বাবার প্রতি এতটাই অবশেষ ছিল, সে আর কি 30 বছর ধরে ছিল, আর সে বাবার প্রতি অবশেষ থাকতে চাইছে না, সেখান থেকে মুক্ত হতে চাইছে। এবং কিভাবে মুক্ত হতে চাইছে দেখো, ফর 30 years poor and white barely daring to breathe and আচ্ছু, সে শ্বাস নিতে পারছে না, এমনকি হাঁচি পর্যন্ত দিতে পারছে না। তার এমনটাই কন্ডিশন হয়েছে, এতই বাজে কন্ডিশন হয়েছে। 30 years poor and white, অনেকটা সেই বিখ্যাত গল্প, একটা নার্সারি রাইম আছে, যেখানে একজন বুড়ো ভদ্রমহিলা, বৃদ্ধা আর কি, তিনি একটি ছোট্ট ঘরের মধ্যে থাকতেন। তো ঘরের মধ্যে এমন অবস্থায় থাকতেন, ঠিকমতো শ্বাস নিতে পারতেন না, এবং হাঁচি পর্যন্ত দিতে পারতেন না, এত অবস্থা খারাপ, এতটা ঘরটা ছোট, হাঁচি দিলেই বোধহয় এখনই ঘর ভেঙে যাবে, এরকম একটা অবস্থা, আর এতটাই দুর্বল ঘর ছিল। তো কবিরও তাই বলছিল, ওই একটা নার্সারি রাইমে রয়েছে, কিন্তু ওই নার্সারি রাইমটা কবি এখানে ব্যবহার করেছেন, এবং ব্যবহার করেছেন তিনি জুতো, ঘরের সঙ্গে জুতোর তুলনা করা হলো, এবং জুতোটা যেন তার বাবা। এবং অ্যাকচুয়ালি উনি বলতে চাইছেন কবি যে আমার মধ্যে বাবার অস্তিত্ব যেন 30 বছর ধরে রয়ে গেছে, কিন্তু আমি এখানে বেরিয়ে আসতে চাইছি, আমি আর পাচ্ছি না থাকতে, কারণ আমার শ্বাসরোধ হয়ে আসছে, বাবার প্রতি অবসেসড হতে হতে আমার শ্বাসরোধ হয়ে আসছে। ড্যাডি, আই হ্যাভ হ্যাড টু কিল ইউ, আমাকে তোমাকে মারতে হবে, ইন দ্য সেন্স তোমার থেকে মুক্ত হতে হবে। ইউ ডাইড বিফোর আই হ্যাড টাইম, কিন্তু তুমি অনেক আগেই মারা গেছিলে যখন আমার সুযোগ ছিল। বিফোর আই হ্যাড টাইম মানে আমার তোমাকে মারার সুযোগ হওয়ার আগেই তুমি অনেক দিন আগে মারা গেছিলে। দুটো সিগনিফিকেন্স, একটা হচ্ছে প্রথমে বলছেন যে তোমাকে মেরে আমাকে স্বাধীন হতে হবে, মারা না, এখানে বলছে স্বাধীন, মানে তোমার ওই জায়গা থেকে বেরিয়ে আসা। কিন্তু ইউ ডাইড বিফোর আই হ্যাড টাইম, এবং পরের লাইনটা অন্যরকম, লিটারাল হচ্ছে, কবি বলতে চাইছেন যে তুমি তো অনেক আগেই মারা গেছিলে, যদিও আমার যখন 8 বছর বয়স হয়েছিল। এবং তারপর আই হ্যাড চান্স আট হ্যাড টাইম, এবং মার্বেল হেভি, এবং কবি দেখো এই দুটো লাইন একটু বেশ কমপ্লেক্স লাইন, আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি। কবি বলতে চাইছেন আই হ্যাভ হ্যাড টু কিল ইউ, আমাকে তোমায় মারতে হতো। ইউ ডাইড বিফোর আই হ্যাভ টাইম, কিন্তু তুমি মারা গেছিলে আমার সেই সুযোগটা আসার আগেই। তুমি মারা গেছিলে এমনিতেই, একাই মারা গেছিলে, আমার সেই সুযোগটা হয়নি। আসলে সুযোগটা কি? সুযোগটা হচ্ছে বাবার থেকে, অবসেশন থেকে চিরকালের জন্য বেরিয়ে আসা, যেটা কবি পারেন। এই অবসেশনটাই কিন্তু ইলেকট্রা কমপ্লেক্স, বাবার প্রতি একটা ভালোবাসা, অবসেশন, এটাকে ইলেকট্রা কমপ্লেক্স। আরও সেখানে যৌনতাও আসতে পারে, সাবকনসাস অনেক কিছুই আসে ইলেকট্রা কমপ্লেক্সে। ঠিক যেরকম তার উল্টোটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। ইডিপাস ইলেকট্রা কমপ্লেক্স নিয়ে আমি অনেক ডিসকাস করেছি। কবি বলছেন তারপরে দেখো, ঘাসটি স্ট্যাচু উইথ ওয়ান গ্রেট টো বিগ অ্যাজ ফিয়াস্কো সিন। কবি আরও বলছেন মার্বেল হেভি, আ ব্যাগ ফুল অফ গড। কবি তার পিতাকে বলছেন, পিতার অস্তিত্ব তার কাছে যেন মার্বেলের মতন ভারী। ব্যাগের ভেতরে যেন, কবি বলছেন ব্যাগের ভেতরে যেন তিনি কি করেছেন, একটা ভগবানের মতন অস্তিত্ব, ভগবানের মতন। আর ফুল অফ গড হচ্ছে কি, ব্যাগ ফুল অফ গড হচ্ছে, ভালো করে, ভগবান একটা কর্তৃত্ব, একটা ডমিনেটিং ব্যাপার, যেটা যার মধ্যে একটা শ্রদ্ধা মিশ্রিত ভয় থাকে। তো বাবাও অনেকটা তাই, ভীষণ ভারী, যাকে ঝেড়ে ফেলা যায় না, ফেলে দেওয়া যায় না চট করে, কিন্তু সেই ভারীটা, যে বার্ডেনটা, সেই বোঝাটা, সেটা ক্যারি করাও সম্ভব হয় না। এমন একটা কনফ্লিক্ট কবির মধ্যে কাজ করছে।
কবি আরো বলছেন গাছলি স্ট্যাচু উইথ ওয়ান গ্রেট টো আ বিগ ফ্রিস্কো সেল। এবার কবি তার বাবাকে বলছেন একটা বিশাল বড় স্ট্যাচুর সমতুল্য। কেমন স্ট্যাচু? গাছলি স্ট্যাচু, বিশাল বড়, উইথ ওয়ান গ্রেট টো, যা টো, টো মানে যে পায়ের পাতা বা পায়ের অংশটা, এবং তারপর কি বলছে গ্রেট টো, টো আশা করি বোঝাতে পারছি আমি, পায়ের আঙুলগুলো আর কি, গ্রেট টো, ধূসর রঙের পায়ের আঙুল। আর কি গাছলি স্ট্যাচু উইথ ওয়ান গ্রেট টো পিক অ্যাজ আ ফ্রিস্কো সিল। ফ্রিস্কো মানে স্যান ফ্রান্সিসকো, তাকে শর্টে বলছে ফ্রিস্কো। সিল মানে এক ধরনের সিল। কবি বলছেন ওই সিল মাছের মতনই তোমার বিশাল বড়। অ্যান্ড হেড অফ দ্য ফ্রিকিস আটলান্টিক ওয়ার ইট পোর্টস, বলছে পা শুরু হয়েছে কোত্থেকে না, স্যান ফ্রান্সিসকো থেকে, আর মাথাটা রয়েছে আটলান্টিকে। অ্যান্ড হোয়ার ইট পোর্টস বিন গ্রিন ওভার দ্য ব্লু, যেন মনে হচ্ছে স্ট্যাচুটি পুরো মহাসমুদ্র জুড়ে রয়েছে, এবং মহাসমুদ্র জুড়ে ঠিক বিন, বিন মানে হচ্ছে তোমার এক ধরনের বিন, সবুজ বিন যেটাকে বলা হয়, পোর্স বিন গ্রিন। কবি কল্পনা করছেন, কি বলছেন, ইট পোর্স বিন গ্রিন ওভার ব্লু, যেন মনে হচ্ছে সেই স্ট্যাচুটি ব্লু, ব্লু মানে হচ্ছে সমুদ্রকে বোঝাচ্ছে, সমুদ্রের ওপর সেই স্ট্যাচু তার মহিমা সতেজতা ছড়িয়ে দিচ্ছে। এখানে গ্রিন বিন মানে হচ্ছে সতেজতাকে বলা হচ্ছে, সতেজতাকে বলা হচ্ছে, ফ্রেশনেসকে বলা হচ্ছে, যেন রয়েছে সারা সমুদ্র জুড়ে। আর কি ইন দ্য ওয়াটার্স অফ বিউটিফুল নসেট, নসেট হচ্ছে আর একটি বিখ্যাত জায়গা, সেটা আমেরিকারই আর অন্য একটি জায়গাতে। তো সেই জায়গা পর্যন্ত স্ট্যাচুটি ছড়িয়ে পড়েছে। ভালো করে বোঝার চেষ্টা করি, এখানে শুরু হয়েছে স্ট্যাচুটি কোথার থেকে না, সান ফ্রান্সিসকো থেকে, শেষ হয়েছে নসেট অব্দি, মানে আমেরিকার অনেকটা জুড়ে। কবি কল্পনা করছেন যে আমেরিকার অনেকটা জুড়ে তার বাবা স্ট্যাচু যেন মনে হচ্ছে রয়ে গেছে। আসলে বলতে চাইছেন কবি, তার মনে, তার জীবনে বাবার প্রভাবটা এতটাই বড়। এবং কবি কি বলছেন, আই ইউজ টু প্রে টু রিকভার ইউ, আমি একটা সময় তোমাকে চাইতাম আবার রিকভার করতে। ভালো করে বোঝার চেষ্টা করো, 8 বছর বয়সে মারা গেছে তার বাবা, বাবাকে ফিরে পেতে চাইতো, তার মনে হতো যেন আবার জিসাস ক্রাইস্টের মতো রিজারেকশন হোক, তার ভীষণভাবে চাইতেন তিনি, একটা সময় চাইতেন, এখন আর চান না, কিন্তু বোঝা যাচ্ছে তার অভিজ্ঞতা ভালো নয়। আচ ডু, আচ ডু হচ্ছে জার্মানি ওয়ার্ড, আচ ডু মানে হচ্ছে ও ইউ, ইংলিশে ও ইউ, আচ ডু জার্মানি ওয়ার্ড। In the German tongue, the Polish town scraped flat by the roller of words, but the name of the town is common. পুলিশ টাউন যে শহরটি, জার্মান টাং, জার্মানির ভাষায়, যেটা কবি উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে তার, স্ক্র্যাপ ফ্ল্যাট বাই দ্য রোলার অফ ওয়ার্ডস। যে পুলিশ মানে পোল্যান্ডের একটি বিখ্যাত শহর, যে শহরে শুধু যুদ্ধই হতো। তার বাবা, ভালো করে শোনা বোঝার চেষ্টা করো, তার বাবা পোল্যান্ডের ওই এলাকা থেকে আসে, গ্র্যাবো বলে সম্ভবত জায়গাটির নাম, গ্র্যাবো পোল্যান্ডের একটি জায়গা আছে, তো সেই জায়গা থেকে উনি আসেন, ঠিক আছে, হ্যাঁ, গ্র্যাবো বলে একটি জায়গা আছে। অটো এমিল প্লাথ, সিলভিয়া প্লাথের বাবা, তিনি যেখান থেকে আসেন সেই জায়গাটির নাম হচ্ছে গ্র্যাবো, সেখান থেকে পোল্যান্ডের একটি শহর, সেখান থেকে উনি আসেন আমেরিকাতে। এই জায়গাটা একটু বুঝে নিও, শর্ট কোশ্চেনে আসতে পারে যে কোন শহরের কথা বলা হচ্ছে, গ্র্যাবো শহর, GRABOW, ঠিক আছে, গ্র্যাবো সিটি, ঠিক আছে, পোল্যান্ডের একটি শহর। কিন্তু সেই শহরটি বাট দ্য নেম অফ দ্য টাউন ইজ কমন, মাই পোলাক ফ্রেন্ড। তো তার একজন বন্ধু ছিল, যে পোল্যান্ডেরই বন্ধু, পোলাক ফ্রেন্ড, পোল্যান্ড থেকে আসা একজন বন্ধু ছিল, কার, সিলভিয়া প্লাথের। তিনি বলতেন যে ওরকম শহর তো অনেক আছে, মানে পোল্যান্ডের অনেক শহরের নামই হচ্ছে গ্র্যাবো, কোন শহরটা তো এক্স্যাক্টলি না বললে তো বোঝা যাবে না যে তোমার বাবা কোত্থেকে এসছেন। লেখিক এখানে রুট খুঁজছেন, তার পিতা যেখান থেকে এসছে তার মনে হচ্ছে সেটাই তার রুট। যেমন আমাদের অনেকের রুট হচ্ছে বাংলাদেশে, আমাদের মনে হয় যে আমরা রুট খোঁজার জন্য বাংলাদেশে যাই, এটা মনে হয়, অনেকেরই মনে হতে পারে, এটা সম্ভাবনা থাকে, একটা আকাঙ্ক্ষা, একটা মায়া থাকে। কবি বলছেন যেহেতু আমার বাবার প্রতি আমার অবসেশন, বাবা আমার জীবনে অনেক বড় ব্যাপার, সেই কারণেই আমার মনে হয় তার বাবার, অর্থাৎ বাবার যে সত্তাটা, যে এন্টিটিটা যেখান থেকে শুরু হয়েছে, সেই জায়গায় আমার যাওয়া দরকার। কিন্তু আমি খুঁজবো কী করে, ওরকম বাবা যেখান থেকে এসছে ওরকম শহর তো অনেক আছে। Says there was a dozen or two, so I never could tell where you put your fruit. কবি বলছেন তাই আমি আর বলতে পারিনি বা খুঁজে উঠতে পারিনি সত্যিই তোমার রুটটা কোথায়, তুমি কোত্থেকে এসছো, তোমার ফুট মানে হচ্ছে তোমার রুট, এখানে রুট এটা বোঝাচ্ছে তুমি কোত্থেকে এসছো, তার মানে এবং দ্য টাং স্টাক ইন মাই জ। এবং আমি সত্যি কথা বলতে, জার্মানি ভাষা তো মেবি আমি কথা বলে উঠতে পারিনি, বা এটা হতে পারে কবি নার্ভাস হয়ে গেছেন,
বলে উঠতে পারেনি বাবাকে কখনো, যখন 8 বছর বয়সে বাবাকে বলেনি বাবা তুমি কোত্থেকে এসছো। হতে পারে সে নার্ভাস ছিল, হতে পারে সে জার্মান ভাষা তার পক্ষে সম্ভব নয় আসা, কারণ বাবা হয়তো তাকে বলেছিল, সে উচ্চারণ করতে পারেনি। স্টাক দ্য বার ওয়্যার অ্যাস নিয়ার, এবং এমন অবস্থা হয়েছিল, কবি বলছেন যে জার্মান ল্যাঙ্গুয়েজটা বলতে পারছেন না, বা জার্মান ল্যাঙ্গুয়েজ বলে নয়, কবিটার মনে হতো যে বাবার সামনেই কথাটা বলতে পারেনি যে বাবা তুমি কোত্থেকে এসছো। অনেকটা যেন মনে হচ্ছে কি বার বয়ার মানে এক ধরনের পেঁচানো যে তার, সেই তারগুলো যেন আটকে গেছিল তার মুখের ওপরে। স্নেয়ার মানে ফাঁদ, তো যেন ফাঁদ আটকে পড়েছিল, কেউ যেন তাকে জোর করে আটকে রেখেছিল, জিপটাকে টেনে ধরে রেখেছিল বা কোনো জড়িয়ে যাচ্ছিল। জড়ানোটা কেমন? জড়ানোটা অনেকটা বার বয়ারের মতন। বার বয়ার মানে যেমন কাটা তারগুলো যখন জড়ানো যায় সহজে ছাড়ানো যায় না, সেই ওয়্যার খুব ভয়ঙ্কর বার বয়ারগুলো, সহজে তার জটটা ছাড়ানো যায় না। কবি বলছেন ঠিক সেরকমভাবেই আমি অনুভব করছি, আমার চোয়ালে যতে আমি উচ্চারণ করতে পারিনি। কোথায়? ইচ 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 মানে হচ্ছে ইজ, জার্মানি ভাষাতে ইজ এক্স্যাক্টলি জানেন না। ইচ 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 কোথায়, যে ইচ মানে সরি আই, ইচ মানে হচ্ছে আই 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 কি যে একটা বলতে যাচ্ছেন তিনি, ঠিক আছে, যে এক্স্যাক্টলি উনি জানেন না যে কোত্থেকে এসছেন। ইচ 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 কোত্থেকে এসছেন। আই কুড হার্ডলি স্পিক, আই থট এভরি জার্মান ওয়াজ ইউ আর দ্য ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এই অবধি বললাম আমি, আই থট এভরি জার্মান ওয়াজ ইউ। তো কবি বলছেন আমি উচ্চারণ করতে পারিনি, কি একটা নাম ছিল, আমার বারবার মনে হয়েছে এভরি জার্মান ওয়াজ ইউ, প্রত্যেকটা জার্মান বোধহয় তোমার মধ্যে রয়ে গেছে। পোল্যান্ডের লোকদের মধ্যে একটা জার্মান ভাষার একটা চল আছে, তো কবি বলছেন যেন মনে হচ্ছে প্রত্যেকটা জার্মান তোমার মধ্যে রয়েছে। এই প্রত্যেকটা জার্মান তোমার মধ্যে রয়েছে, এখান থেকেই আমরা আস্তে 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 খুঁজে পাবো হিটলারকে। তো সামনের দিন সেটা আমরা বলবো হিটলার কি করে এখানে আসেন, ঠিক আছে।